আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, তাই না? হ্যাঁ, আমার সাথে যুক্ত হয়েছে আশা করছি সবাই। যারা যারা যুক্ত হওয়ার, অনেকে অবশ্য যুক্ত হচ্ছে না নেটওয়ার্কগত কারণে। পরে অনেকে তো দেখছে লাইভ ক্লাস, আমি সবাইকে পাচ্ছিও না। আবার এমন হতে পারে যে সাহিত্যের ক্লাস করে যেহেতু মজা শেষ হয়ে গেছে বা ক্লাসের শেষের দিকে এখন আর অত জোশ নাই, তাই না? কাজে অনেকে হয়তো এভাবে যুক্ত হচ্ছে না। তো যাক, তবু আমাদের রুটিন মাফিক ক্লাস যেহেতু শেষ করতে হবে, তো আমরা সেই ধারাবাহিকতা আজকে, তাই না, তোমাদের পড়াতে চেয়েছিলাম 30-70 সাহিত্যিক, মনে আছে নিশ্চয়ই? আমি বলে দিয়েছিলাম যাতে তোমরা বিষয়টা মাথায় রাখতে তোমাদের সুবিধা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কি পড়ছি? আচ্ছা, আসি আরিফ, ফয়সাল, মণিশঙ্কর, প্রণিপাত, গুরুজি আসি, থাকবো। আচ্ছা, সাদিয়া তালুকদার কেমন আছেন? ভালো আছি সাদিয়া। নজরুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবরাম সিফাত, ভালো আছি আবরাম। অতি দ্রুত নামগুলো চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। রাজিয়া সুলতানা, মিতা সরকার, আহমেদ শুভ, সুমন বিশ্বাস, শাপলা খাতুন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। দেবাশিস সাহা, প্রীতম বণিক, প্রণাম স্যার। প্রণাম প্রীতম। আলামিন লেমন, শামিন সৈতি, ওয়ালাইকুম আসসালাম। অনন্যাকরণ, প্রণাম স্যার। অনন্যা প্রণাম তোমাকে। মনীষা চৌহান, আদাব স্যার। আদাব মনীষা। ইসমত, সিফাত, অনেক ভালোবাসা দিয়েছে আমাকে সিফাত, তোমাকে ভালোবাসা। ঠিক আছে, অনেকেই অনেক কমেন্টস করছো, আমি কমেন্টস থেকে চলে যেতে চাচ্ছি। মিশু বর্ধন, গুরু নমস্কার। নমস্কার তোমাকে মিশু। আহসান নাইম, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। আজকে মনে হয় বিউটি পার্লার থেকে এসেছি নাকি? আচ্ছা বাবা, আমি তো একই রকম। তোমাদের মাঝে মাঝে হয়তো কারো কারো বিশেষ কোনো ড্রেস আপ ভালো লাগে, আমার হতে পারে এই কারণেই। আসলে আমি তো একই মানুষ, একইভাবে আসি, জামাটা একটু চেঞ্জ করি, তাছাড়া সবই তো আগের মতোই থাকে আর কি। নতুন নতুন লাগছে স্যার। হ্যাঁ, জামাটা হয়তো একটু এক্সেপশনাল জামা, আমি একটু কম পরি, যেদিন পরি সেদিন তোমাদের একটু নতুন নতুন লাগে। আচ্ছা, অনেক সুন্দর লাগছে, ঠিক আছে। অনেকে যেহেতু বলছো অনেক সুন্দর লাগছে, কাজে আমি ধরে নিচ্ছি আমার কাছে অনেক সুন্দর লাগছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তোমাদেরকে অনেক ভালোবাসা, শুভকামনা, থ্যাংক ইউ। আমরা শুভকামনা, শুভেচ্ছা বিনিময় পর্ব, ভালো লাগা, ভালোবাসা পর্ব শেষ করে কি আমরা চলে আসছি আজকের ক্লাস। জি হ্যাঁ, শার্ট আমি কদাচিৎ পরি এবং পরলে নাকি আমাকে বেশি ভালোই লাগে। তো শার্ট কয়েকটা কিনে ফেলতে হবে তাহলে। তোমরা শার্টে আমাকে এত পছন্দ করো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 30-70 সাহিত্যিক আমরা আজকে। আব্রাম সিফাত লিখছে প্রতিদিন সৌন্দর্যের পরিমাণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো এই কথাই আমি একটি কথা বলতে পারি, কিন্তু ক্লাসটা বিঘ্নিত হবে। আসলে সৌন্দর্য কিন্তু বস্তুতে থাকে না, নিশ্চয় জানো, এর আগে বলেছি কিনা। মানে আমাতে আসলে কোনো সৌন্দর্য নাই, পৃথিবীর কোনো কিছুতেই, কোনো ব্যক্তিতে কিন্তু সৌন্দর্য নাই, জানো কি? ব্যক্তিতে না, কোনো বস্তুতে না। সৌন্দর্য কোথায় থাকে? মানুষের মনে। আমার প্রতি তোমাদের মনের সৌন্দর্য বেড়ে যাচ্ছে, ফলে আমার প্রতি প্রতিনিয়তই তোমাদেরকে কি, আমাকে তোমাদের সুন্দর লাগছে। বুঝতে পেরেছ? মনে রাখবে যে পৃথিবীর কোনো বস্তুতে সৌন্দর্য নেই। মাকে এত সুন্দর লাগে কেন? মা কি আসলে সুন্দর? আমার মা তো অনেক সুন্দর না, কিন্তু আমার অনেক সুন্দর লাগে কেন? আসলে মায়ের প্রতি আমার মনের সৌন্দর্য অনেক বেশি। তো বস্তুতে কোনো সৌন্দর্য নেই। বুঝতে পেরেছেন? সৌন্দর্য থাকে কোথায়? মানুষের মনে। যেহেতু আপনাদের মনটি অনেক সুন্দর এবং আমার প্রতি আপনাদের ভালোবাসা অনেক বেশি, ফলে প্রতিনিয়তই আমাকে আপনাদেরকে সুন্দর লাগে। তো ঠিক আছে, শুভকামনা। হ্যাঁ,
তাই না? একটা গোলাপ ফুল অনেক সুন্দর, তাই না? সুন্দর না? হ্যাঁ, গোলাপ ফুল অনেক সুন্দর, কিন্তু আপনি যাকে অপছন্দ করেন, যাকে দেখলে আপনার রাগ হয়, যাকে আপনার থাপ্পড় মারতে ইচ্ছা করে, সে যদি আপনাকে বলে যে এই নাও তোমার জন্য একগুচ্ছ গোলাপ, ভালো লাগবে? বলেন। গোলাপ আপনাদের সবার প্রিয়, গোলাপ প্রিয় না আপনাদের? খুবই সুন্দর ফুল, খুবই ভালো লাগে, তাই না? কিন্তু সেই একগুচ্ছ গোলাপ যদি এমন কোনো মানুষ দেয় যাকে দেখলে আপনার রাগ হয়, ঘৃণা হয়, সেই মানুষটি যদি বলে এই নাও প্রিয়া তোমার জন্য একগুচ্ছ গোলাপ, সে গোলাপের দিকে তাকিয়ে কি মনে প্রেম জাগবে না আরো ঘৃণা জাগবে? তাই না? আর যাকে আপনার ভালো লাগে, যার প্রতি আপনার ভালোবাসা, যার প্রতি আপনার কি হৃদয়ের সৌন্দর্য আছে, সে গোলাপ ফুল না, যদি একটি পাতা ছিঁড়ে দেয়, গোলাপের একটি কাঁটাও যদি দেয়, কি করে? গোলাপের পাতাটি মানুষ বইয়ের ভাঁজে রেখে দেয়, তাই না? ময়ূরের পাখা আগের যুগে কি করতো? বইয়ের ভাঁজে রেখে দিত, গোলাপের পাপড়ি রেখে দিত। কেন? যাকে ভালো লাগবে সে যদি একটি পাতা ছিঁড়ে দেয়, সেই পাতাটিও আপনার কাছে কি প্রিয়। রাস্তা থেকে একটি পাথর কুড়িয়ে দেয়, সেই পাথরটি আপনি আপনার ব্যাগের ভিতরে রেখে দেবেন, আপনার অতি প্রিয়। যাকে অপছন্দ করেন, ঘৃণা করেন, সে যদি কোহিনূর দেয় তবুও ভালো লাগবে না, কারণ ভালো লাগা বা সৌন্দর্য কিন্তু কোনো বস্তুতে নেই, মনে আছে, তাই না? কাজে আমি দিন দিন সুন্দর হচ্ছি না, আমার প্রতি আপনাদের ভালোবাসা, আমার প্রতি আপনাদের মনটা সুন্দর হয়ে উঠছে। জি, আপনারা সাহিত্য পড়ছেন, সাহিত্য পড়ে আপনাদের মানসিকতা সুন্দর হচ্ছে, মন সুন্দর হচ্ছে, অনুভূতি সুন্দর হচ্ছে, ফলে আমাকে সুন্দর লাগছে। ধন্যবাদ, শুভকামনা। তো ৩০-৭০ সাহিত্যিকদের মধ্যে প্রধান সাহিত্যিক ৫ জন, ৩০-৭০ প্রধান সাহিত্যিক ৫ জন। এই ৫ জন সাহিত্যিক আমরা বলি পঞ্চপাণ্ডব। যেই ৫ জন সাহিত্যিক বাংলা সাহিত্যের ৩০-৭০ যুগ বা কল্লোল যুগ, বেন্টি রোমান্টিক যুগ বা রবীন্দ্র বিরোধী যুগ সৃষ্টি করেছে, সেই ৫ জন কবিকে বলা হয় কি পঞ্চপাণ্ডব। মনে আছে? জি, পাণ্ডব। মহাভারতে কারা ছিল? পাণ্ডব আর কৌরব। পাণ্ডবদের ৫ ভাই যেমন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, পাণ্ডব ৫ ভাই যেমন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক তেমনি ৫ জন কবি যারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে তথা প্রাচীনপন্থী কবিদের বিরুদ্ধে, রবীন্দ্র যুগের বিরুদ্ধে, রবীন্দ্র ভাব ভাষা ছন্দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই ৫ জন কবিকে একসাথে বলা হয় কি পঞ্চ পাণ্ডব। কি বলা হয়? পঞ্চপাণ্ডব। তারা হচ্ছে ৩০-৭০ যুগের কি শ্রেষ্ঠ বা সেরা সাহিত্যিক। ঠিক আছে? তো সেই ৫ জনের মধ্যে একজন আমরা পড়ে ফেলেছি, মনে আছে? সেই ৫ জনের মধ্যে একজন আমরা পড়ে ফেলেছি। কাকে? আমরা জীবনানন্দ দাশকে পড়েছি। আমরা জীবনানন্দ দাশকে কি করেছি? আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, গুড। এই যে সৌরভ সরকার আমার মনের কথাটি বলে দিয়েছে যে বাপ্পারাজ যুগ শেষ করে যারা কি করলো, শাকিব খান যুগ শুরু করলো, তাই না? যারা প্রিয়াকে ভোগ না করে, প্রিয়াকে আদর করে রেখে রেখে অমিত হাসানের হাতে তুলে দিবে, সেই ভাবাদর্শ, সেই রোমান্টিসিজমকে দূর করে শাকিব খান যুগ, তাই না? হ্যাঁ, ঠিক আছে। স্ত্রীকেও তার মানে যখন যাকে পাবে তাকেই শুধু কি করবে, বুবলিকে পাইলে বুবলি, তাই না? তারপরে বর্ষা পাইলে বর্ষা, সোনিয়া, যাকে পাবে তাকেই ভোগ করবে। এই ভোগবাদী মানসিকতার কবিরা হলেন কি অ্যান্টি রোমান্টিক ৩০-৭০ কবি। তাদের ৫ জনের আবার বলছে একজন আমরা জীবনানন্দ দাশকে আমরা আলোচনা করেছি মোটামুটি, যদিও জীবনানন্দ দাশকে নিয়ে 2, 3, 4টা ক্লাস নিলেও শেষ হবে না, তবু আমরা শেষ করেছি। আজকে বাকি 4 জন, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু। ঠিক আছে? এই ৫ জন নিয়ে আমরা আজকে কথা বলবো। তার পাশাপাশি এই যুগের আরো একজন বড় কবি আছে, যদি পঞ্চপাণ্ডবের মধ্যে নাই, কিন্তু আমার চোখে যে ৩০-৭০ যুগের অনেক বড়, বিশাল বড় একজন কবি, আমার অত্যন্ত প্রিয় একজন কবি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। জি, বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, ব্যাংকার্স রিক্রুটমেন্ট সহ সকল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, অতি জরুরি একজন কবি সুকান্ত ভট্টাচার্য। জি, আমরা তাকে নিয়ে কথা বলবো। তো শুরু করছি আমরা সুধীন্দ্রনাথ দত্ত। নিশ্চয় আপনাদের মনে আছে জীবনানন্দ দাশের জন্ম 1899, মনে আছে?
জীবনানন্দ দাশের জন্ম 1899, মনে আছে না? 1899, জি। তারপরের কবি সুধীন্দ্রনাথ দত্ত, যার জন্ম 1901, কলকাতার হাতিবাগান। সুধীন্দ্রনাথ দত্ত 1901 সালে কলকাতার হাতিবাগানে জন্মেছেন, জি। পঞ্চপাণ্ডবদের অন্যতম কবি সুধীন্দ্রনাথ দত্ত 1901 সালে কলকাতার হাতিবাগানে জন্মগ্রহণ করেছেন। পিতার নাম হীরেন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্তের পিতার নাম কি? হীরেন্দ্রনাথ দত্ত। মাতার নাম ইন্দুমতি। তাহলে সুধীন্দ্রনাথ দত্তের পিতার নাম কি? হীরেন্দ্রনাথ দত্ত, হীরেন্দ্রনাথ দত্ত। আর মাতার নাম কি? ইন্দুমতি। ইন্দুমতির সাথে কেউ কি ইন্দুমতি বসু বলেছেন আর কি, জি। পিতামাতার নাম অতি জরুরি না। আমি বারবার একটি কথা বলছি, এখন যত কবি পড়াচ্ছে পিতামাতার নাম অতি জরুরি না, বাট আলোচনার জন্য কিংবা তথ্যটি জানানোর জন্য আমি পড়ছি আর কি। তো সুধীন্দ্রনাথ দত্ত পড়াশোনা করেছেন, বেশিরভাগ সময় তিনি কলকাতা কেন্দ্রিক পড়াশোনা করেছেন। কলকাতার হাই স্কুলে পড়াশোনা করে কলকাতার একটি স্কটিশ চার্চ কলেজ, নিশ্চয় যারা কলকাতার তারা নাম শুনে থাকবে, স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতক পাশ করেছেন। স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক পাশ করেছেন 1922 সালে। সালটা জরুরি না, কিন্তু আমি একটা বিশেষ কারণে বলছি। এরপরে তিনি 1922 সালে স্নাতক পাশ করে ভর্তি হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, দুটো বিষয়ে এমএতে ভর্তি হয়েছিলেন। স্কটিশ চার্চ কলেজে অনার্স তথা স্নাতক ডিগ্রি সম্পন্ন করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি দুটো বিষয়ে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন। আগের যুগে একই সাথে একাধিক বিষয়ে 5-6টি বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ ছিল, এখনও আছে, তবে একসাথে না। চাইলে আমি বাংলায় অনার্স করেছি, তারপর বাংলায় মাস্টার্স করেছি, তারপর ইংরেজিতে মাস্টার্স করতে পারবো, চাইলে দর্শনে মাস্টার্স করতে এখনও সুযোগ আছে। কেউ কেউ ডাবল মাস্টার্স, আমার পরিচিত দু একজন আছে ডাবল মাস্টার্স করা যাবে। একসাথে করা যাবে না, এখন একটা করে একটা পরপর করা যাবে, কিন্তু আগে একসাথে করা যেত। যার শক্তি ক্ষমতা আছে, ব্রেন আছে, সে একসাথে 5টা সাবজেক্ট অনার্স মাস্টার্স করতে পারবে, অনার্স না মাস্টার্স। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি এবং দর্শন এই দুটি বিষয়ে সুধীন্দ্রনাথ দত্ত ভর্তি হয়েছিলেন কি মাস্টার্স, স্নাতকোত্তর শ্রেণীতে। তো 1924 সালে তার পরীক্ষা দেওয়ার কথা ছিল। দুটো সাবজেক্ট তিনি সমান তালে পড়েছিলেন, যেহেতু মেধাবী শিক্ষার্থী ছিলেন। ইংরেজি এবং দর্শন দুটো বিষয়ে তিনি ব্যাপক পড়াশোনা করছিলেন। 1924 সালে তার এমএ পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এমএ পরীক্ষা তিনি দিলেন না, কোনো সাবজেক্টের পরীক্ষা দিলেন না। কেন? কারণ তার জীবনে ইতিমধ্যে অন্য ছবি শুরু হয়ে গেছে, শাকিব খানের মতো, জি। তার জীবনে ছবি বসু নামে একজনের কি সাথে তার কুছ কুছ হোতা হে, হাম তুমকে প্যার করেঙ্গা, হাম দিল দে চুকে সলম শুরু হয়ে গেছে, জি। তো ছবি বসুর সাথে তার, বুঝতেই পারছেন, 1924 সালে এমএ করার বদলে তিনি বিয়ে করে ফেললেন, এবং তার আর কখনো এমএ করা হয়নি। কোনো সাবজেক্টে তিনি এমএ করেননি, জি। আচ্ছা, অনার্স করেছেন দর্শন নিয়ে, কেমন কেয়া একজন প্রশ্ন করেছে, রূপক, জি। এর আগে কি কি পড়িয়েছেন স্যার, কেউ বলবেন কি? আচ্ছা, যাই হোক, 1924 সালে ছবি বসুর সাথে তার বিয়ে হয়, কিন্তু ছবির সাথে তার ছবি বেশি দিন কি টিকেনি। ছবির সাথে 25 সাল আসার আগেই, মানে 25 সালে আসার পর, অর্থাৎ 1 বছরের মধ্যেই ছবির সাথে তার ছবি কি ভেস্তে যায়, জি। তাদের বনিবনা হয় না, তারা দুজন আলাদা হয়ে যায়। পরে আরও 1 উইকেট তিনি ফেলেছিলেন। তাহলে বুঝতেই পারছেন যে সুধীন্দ্রনাথ বড় মনের মানুষ, জীবনে
হাফিজুর অনেক ভালোবাসা দিচ্ছে আমাকে, খুশি হয়েছে আমার ক্লাস করে। হাফিজুরকে অনেক কয়েকদিন পরে মনে হয় দেখছি নাকি হাফিজুর। এরপরে কলকাতার একজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজেশ্বরী বসু। রাজেশ্বরী, আসলে এই ধরনের তথ্যগুলো বিসিএস এ খুব বেশি আসে না, তবু একটু জানাচ্ছি আপনাদেরকে, একটু ভালো লাগানোর জন্য, একটু মজা দেওয়ার জন্য। জি, ছবি বসুর সাথে ছবি খুব বেশি দিন যখন চললো না, তাই না? শাকিব খান যেমন কি, হ্যাঁ, একজনের সাথে ছবি করে বেশি দিন যখন চললো না, তারপর তো আরেকজনকে কি বুবলিকে মেরে দিল, তাই না? তাহলে 1 বছরের মতো সংসারটি টিকে ছিল। পরবর্তীতে রাজেশ্বরী বসুর আজকে তিনি বিয়ে করলেন এবং খুব বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সেই সময় কলকাতার। রাজেশ্বরী বসুর সাথে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন, যদিও তাদের কোনো সন্তান হয়নি, নিঃসন্তান ছিলেন বুদ্ধদেব বসু। এগুলো হচ্ছে তার ব্যক্তিগত পরিচয়। তবে ব্যক্তিগত পরিচয় খুব বেশি চাকরির পরীক্ষায় প্রয়োজন হয় না। ব্যক্তিগত পরিচয় খুব বেশি বিসিএস পরীক্ষা বা জবের পরীক্ষা খুব বেশি প্রয়োজন হয় না। জি, সুধীন্দ্রনাথ দত্তের উপাধি ক্লাসিক কবি, খুবই জরুরি। এবার পরীক্ষার জন্য জরুরি তথ্য, ক্লাসিক কবি। সুধীন্দ্রনাথ দত্তের উপাধি কি? ক্লাসিক কবি। ক্লাসিক অর্থাৎ বাংলা সাহিত্যে তিনি একটা ক্লাসিক কবিতা, একটা ক্লাসিক যে শব্দ চয়ন, কবিতার ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে তিনি ছিলেন ক্লাসিক। খুবই মানে একটু দুর্বোধ্য, একটু অপ্রচলিত এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন কবিতায়, এই জন্য তাকে ক্লাসিক কবি বলা হয়। ক্লাসিক মানে ধ্রুপদী। ক্লাসিক মানে কি? ধ্রুপদী। প্রচলিত আটপৌরের শব্দ না, প্রচলিত আটপৌরের সাদামাটা শব্দ না, কবিতার ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন একটু ধ্রুপদী, একটু কি কঠিন ধরনের শব্দ, যার ফলে এই সুধীন্দ্রনাথ দত্তকে বলা হয় ক্লাসিক কবি। আর তার কবিতার মধ্যে দর্শনের একটা প্রভাব ছিল। কি ছিল? দর্শন প্রভাব ছিল। এবং তিনি আইন নিয়েও পড়াশোনা করেছেন। আইন, জি, তিনি আবার আইনেও পড়েছেন। বুঝতে পেরেছেন? জি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি আইনেও ভর্তি হয়েছিলেন, ঠিক আছে, ইংরেজি, দর্শন এবং পরবর্তীতে আইনে ভর্তি হয়েছিলেন, এবং আইনও তিনি ঠিকমতো শেষ করতে পারেননি বা শেষ করেননি। জি, সুধীন্দ্রনাথ দত্তের মোট কবিতার সংখ্যা, কাব্যগ্রন্থ, তিনি মূলত কবি, কাব্যগ্রন্থের সংখ্যা 6টি। সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থের সংখ্যা কয়টি? কাব্যগ্রন্থের সংখ্যা স্রেফ 6টি। তার প্রথম কাব্যের নাম হচ্ছে তন্নি। 1930 সালে, জি, 1930 সালে সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেই কাব্যগ্রন্থটির নাম কি? তন্নি। তন্নি, জি। তবে তার শ্রেষ্ঠ কাব্যের নাম হচ্ছে অর্কেস্ট্রা। 1935 সালে, জি, এই সালটা একটু মাথায় রাখতেও পারেন। জি, সুধীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম কি? তন্নি, 1930 সালে প্রকাশিত হয়। আর শ্রেষ্ঠ কাব্যের নাম কি? অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা একটি ইংরেজি শব্দের অর্থ মিলিত সুর। অর্কেস্ট্রা শব্দের অর্থ কি? মিলিত সুর বা ঐকতান, তাই না? আপনারা জানেন যে ধরেন যখন গান করে, আমরা যখন গান করি স্টেজে, মঞ্চে গান গাই, তখন পিছনে অনেকগুলো মিউজিক বাজে, গিটার বাজে, ড্রাম বাজে, কিবোর্ড বাজে, কঙ্গো বাজে, তাই না? অনেক সময় অন্যান্য ব্যঞ্জু বা ধরেন একতারা, দোতারা, এই টাইপের বাদ্যযন্ত্র বাজে। কিন্তু প্রত্যেকটা যদি এক এক সুরে বাজতো তাহলে কি আর গান গাওয়া যেত? তাই না? সবগুলি বাদ্যযন্ত্র কিন্তু কি হয়, একটা নির্দিষ্ট একটা সুরে বাজে। সকল বাদ্যযন্ত্রের একটা নির্দিষ্ট একটা কি ঐকতান সৃষ্টি হয় বলে আমরা কি গান গেয়ে আনন্দ পাই, গান শুনে মজা পাই। তো এই যে অনেক ধরনের বাদ্যযন্ত্রের একই সাথে যে মিলিত সুর, অনেক ধরনের বাদ্যযন্ত্রের একসঙ্গের মিলিত সুরকে একত্রে বলা হয় কি? অর্কেস্ট্রা। সুধীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যের নাম অর্কেস্ট্রা। তারপরে হচ্ছে উত্তর ফাল্গুনী। তারপরে একটি কাব্যের নাম হচ্ছে ক্রন্দশী। তারপরে সংবর্ত দশমী। দেখতে পাচ্ছেন আশা করি
তন্নি, অর্কেস্ট্রা, উত্তর ফাল্গুনী, ক্রন্দশী, সংবর্ত এবং কি দশমী। দশমীটা মনে হয় দেখা যাচ্ছে না, আচ্ছা আমি একটু সাইডেই লিখছি। দশমী 6টি কাব্য হয়েছে। জি, প্রথম কাব্য তন্নি, শ্রেষ্ঠ কাব্য অর্কেস্ট্রা, আরও কিছু কাব্য হচ্ছে উত্তর ফাল্গুনী, ক্রন্দশী, সংবর্ত, দশমী। আরেকটি অনুবাদ কাব্য আছে সুধীন্দ্রনাথের, অনুবাদ প্রতিধ্বনি। জি, প্রতিধ্বনি সুধীন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য। পৃথিবীর সব বড় বড় কবিদের, জি, ইংরেজি, গ্রিক, ঠিক আছে, ল্যাটিন, হিব্রু, জার্মান, পৃথিবীর বড় বড় যে ভাষার কবিদের কিছু বিখ্যাত কবিতা তিনি অনুবাদ করে একটি গ্রন্থ বের করেছিলেন। সেই অনুবাদ গ্রন্থ, তাহলে সুধীন্দ্রনাথ দত্তের অনুবাদ গ্রন্থের নাম কি বা অনুবাদ কাব্যের নাম কি? প্রতিধ্বনি। ঠিক আছে, জি। হ্যাঁ, আনিসুর রহমান একটি কোটেশন দিয়েছে, ভালো একটি কোটেশন। উট পাখি কবিতা আছে, ক্রন্দশী, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, আপনারা লিখে নিতেও পারেন। তবে এদের কবিতা যেহেতু অতি জনপ্রিয় না, এ সমস্ত কবি থেকে কোটেশন আসার সম্ভাবনা খুব কম। তারপরে এই লাইনটি লিখে নিতে পারবেন আপনারা, যেহেতু আনিসুর রহমান দিয়েছে, ভালো একটি লাইন। ক্রন্দশী কাব্যের একটি কবিতা আছে উট পাখি, এই উট পাখি কবিতার একটি লাইন আছে, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, চাইলে লিখে নিতে পারেন। জি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। জি, তাই না? উট পাখি কি করে জানেন? মরুভূমিতে যখন ঝড় আসে তখন সে মাথাটা, ঘাটটা গুজে দেয় বালির মধ্যে, মানে সে ঝড় যে হচ্ছে এটা দেখতে চায় না। মানে আমরা অনেকেই আছি উট পাখি, চারদিকে বিপদ হচ্ছে, অনাচার, মাদক, সন্ত্রাস, তাই না, ব্যভিচার, কিন্তু আমরা দেখেও না দেখার ভান করি, উট পাখির মতো ঘাটটা গুজে দিয়ে থাকি, যা হচ্ছে হোক আমার কি। তো বলছে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমি যদি অন্ধ হই, দেখেও না দেখার ভান করি, তাহলে পৃথিবীর প্রলয় বন্ধ হবে না, পৃথিবীর অনাচার বন্ধ হবে না, প্রতিবাদ করতে হবে। জি, SBI শাওন স্যার, আপনার ক্লাস করলে নিজের মধ্যে কবি কবি ভাব চলে আসে। ঠিক আছে, আমি তো সেটাই চাই। জি জি, কবি কবি ভাব চলে আসুক, ভাব তৈরি হোক, সাহিত্য বোধ তৈরি হোক, মনুষ্যত্ববোধ তৈরি হোক, মানবতা তৈরি হোক, অনেক কিছুই চাই। পড়ানো শিক্ষার মানে তো শুধু সার্টিফিকেট নয় বাবা, শিক্ষার মানে হচ্ছে ভিতরে কি করা, জগৎ তৈরি করা। হ্যাঁ, চেষ্টা করি, আমি চাই হোক সেটা। হ্যাঁ, তন্নি কাব্য থেকে মনুশঙ্কর লিখছে, ঋণ শোধের জন্য না, ঋণ স্বীকারের জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, তবে এই লাইনটি লিখতে পারবেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। জি, আর দুটি প্রবন্ধ রচনা আছে, প্রবন্ধ, একটু হচ্ছে স্বগত আর একটু হচ্ছে কুলাই ও কালপুরুষ। জি, যদিও সুধীন্দ্রনাথ মূলত কবি সত্তায় তার মূল সত্তা, তার পাশাপাশি তিনি তার দুটি গদ্য রচনা আছে, গদ্য গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ। একটি হচ্ছে স্বগত, গ্রন্থটির নাম কি? স্বগত। আর একটির নাম হচ্ছে কুলাই ও কালপুরুষ। অতি জরুরি না, তারপরে মনে রাখেন, তবে সুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির নাম মনে রাখবেন। জি, 1960 সালে মৃত্যু, কলকাতায়। জি, সুধীন্দ্রনাথ দত্ত 1960 সালে কলকাতায় মৃত্যুবরণ করেছেন। সুধীন্দ্রনাথ দত্ত 1960 সালে কলকাতায় মৃত্যুবরণ করেছেন। আমরা এবারে পড়ব 1901 সালে আরেকজন কবির জন্ম, পাণ্ডব কবি। একই সাল, জন্মসাল 1901। কি নাম তার? জি, অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তীর জন্ম
সালে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখ সুধীন্দ্রনাথ দত্ত, তারও জন্ম 1901 সালে, এবং অমিয় চক্রবর্তী তারও জন্ম কি 1901 সালে। কোথায়? হুগলি জেলার শ্রীরামপুর। জি, হুগলি জেলার, পশ্চিমবঙ্গের হুগলি জেলা শ্রীরামপুর। 1901 সালে, 1901 সালে হুগলি জেলার শ্রীরামপুরে অমিয় চক্রবর্তী জন্মগ্রহণ করেছেন। অমিয় চক্রবর্তী জন্মগ্রহণ করেছেন 1901 সালে। সুধীন্দ্রনাথের জন্ম 1901 সালে, অমিয় চক্রবর্তীর জন্ম 1901 সালে। কোথায়? হুগলি জেলা শ্রীরামপুরে। অমিয় চক্রবর্তীর প্রকৃত নাম অমিয় চন্দ্র চক্রবর্তী। অমিয় চক্রবর্তীর প্রকৃত নাম অমিয় চন্দ্র চক্রবর্তী। পিতার নাম দ্বিজেশ চন্দ্র চক্রবর্তী। জি, অমিয় চক্রবর্তীর প্রকৃত নাম কি? অমিয় চক্রবর্তীর প্রকৃত নাম অমিয় চন্দ্র চক্রবর্তী। অমিয় চন্দ্র চক্রবর্তী। পিতার নাম ছিল দ্বিজেশ চন্দ্র চক্রবর্তী। মাতা অনিন্দিতা দেবী। জি, সেই সময়ের মোটামুটি মানের একজন লেখিকা। মোটামুটি বলছে এই জন্য যে অতি জনপ্রিয় না, কিন্তু লেখিকা আর কি। জি, তো আমাদের জীবনানন্দ দাশের মা, তাই না, মনে আছে? জি, তিনি যেমন কবি ছিলেন, জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস মাঝারি মানের কবি, ঠিক তেমনি আমাদের অমিয় চক্রবর্তীর যিনি মা অনিন্দিতা দেবী, তিনিও ছিলেন সে সময় কলকাতার কি মাঝারি মানের একজন কবি আর কি। জি, তাহলে অমিয় চক্রবর্তীর প্রকৃত নাম অমিয় চন্দ্র চক্রবর্তী। পিতার নাম ছিল দ্বিজেশ চন্দ্র চক্রবর্তী। দ্বিজেশ চন্দ্র চক্রবর্তী। মাতার নাম অনিন্দিতা দেবী। অমিয় চক্রবর্তী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব, পিএস, পার্সোনাল সেক্রেটারি। জি, রবীন্দ্রনাথ ঠাকুরের, জি, অমিয় চক্রবর্তী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কি ব্যক্তিগত সেক্রেটারি। জি, ব্যক্তিগত সচিব। জি, বুঝতে পারলেন? এই ভদ্রলোক পাটনা বিশ্ববিদ্যালয় থেকে, পাটনা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন পাটনা বিশ্ববিদ্যালয়। স্নাতক করার পরে তিনি শান্তিনিকেতনে গবেষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পাটনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি লাভ করার পরে তিনি শান্তিনিকেতনে এসে গবেষক পদ থেকে, শান্তিনিকেতন গবেষক পদ আছে, সেই পদে তিনি যুক্ত হয়েছিলেন। এবং যুক্ত হয় তরুণ অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের সান্নিধ্যে আসেন এবং রবীন্দ্রনাথের তাকে ভালো লাগে এবং অমিয় চক্রবর্তীকে রবীন্দ্রনাথ তার ব্যক্তিগত সচিব হিসাবে মর্যাদা দেন বা রাখেন তার সাথে। ঠিক আছে? তো বেশ কিছুদিন অমিয় চক্রবর্তী 1933-34 সাল পর্যন্ত অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব হিসেবে ছিলেন। তারপর তিনি পাটনাতে আবার যান এবং সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঠিক আছে, স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপরে একসময় এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা নিযুক্ত হন, পাটনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তারপরে তিনি একসময় বিদেশ চলে যান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক। শান্তিনিকেতন ছেড়ে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসাবে নিযুক্ত হলেন এবং সেখান থেকে তিনি দর্শনের উপর কি ওটাকে কি বলছে যেন, দর্শনেই তো, হ্যাঁ, দর্শনের উপর তিনি উচ্চতর গবেষণা করে আর কি ডিগ্রি অর্জন করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তো দর্শনের উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে তিনি আবার চলে এলেন এদেশে এসে তিনি এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হলেন। ঠিক আছে, ইংরেজির শিক্ষক হলেন। তারপর লেখালেখি করলেন, কিন্তু লেখালেখিটা শুরু হলো তার রবীন্দ্র বিরোধিতা দিয়ে। কি দিয়ে? রবীন্দ্র বিরোধিতা। ভালো করে শোনেন,
রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব, রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব, কিন্তু জি রবীন্দ্র বিরোধী। তবে প্রথম দিকের 2-3টা কাব্যে রবীন্দ্র বিরোধী না, রবীন্দ্রনাথের অনুকরণ করেছিলেন প্রথম দিকের। তার মোট কাব্যের সংখ্যা 15টি। অমিয় চক্রবর্তীর কবিতার কাব্যের সংখ্যা কয়টি? 15টি। অমিয় চক্রবর্তীর কাব্যের সংখ্যা 15টি। প্রথম দিকের 2-3টি কবিতা, যেমন প্রথম গ্রন্থের নাম কবিতাবলী, তারপরে হচ্ছে উপহার, তারপরে হলো খসড়া। এই প্রথম কাব্যগুলিতে তার কিন্তু রাবীন্দ্রিক একটা ভাব ছিল, বুঝতে পারলেন? তার প্রথম কাব্য কবিতাবলী, তারপরে কাব্য উপহার, তারপরে খসড়া, এই কাব্যগুলিতে তার রবীন্দ্র প্রভাব, রবীন্দ্রনাথের ভাব ভাষা সেগুলি কিন্তু ছিল, বুঝতে পেরেছেন? তো তারপরে তিনি রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এলেন। বিশেষ করে তিনি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেলেন, সেখানে যাওয়ার পরে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেল, তার যে পয়েন্ট অফ ভিউ, তার যে চিন্তা চেতনা সেটা চেঞ্জ হয়ে গেল। এবং তিনি তারপরে যে সমস্ত কাব্যগুলি লিখলেন, ঠিক আছে, একটি কাব্য হলো পারা পার, একটি কাব্য হলো পালা বদল, ঠিক আছে, লেখেন এক মুঠো, তারপরে মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, হারানো অর্কিড, ঘরে ফেরার দিন, অনিঃশেষ। পারাপার, পালাবদল, এক মুঠো মাটির দেওয়াল, অভিজ্ঞান বসন্ত, হারানো অর্কিড, ঘরে ফেরার দিন, অনিঃশেষ। পুষ্পিত ইমেজ, অমরাবতী, পুষ্পিত ইমেজ, অমরাবতী, দূরবাণী, নতুন কবিতা। এখানে কি আসবে? আচ্ছা, নিচে দেখতে পাবেন হয়তো দূরবাণী, তারপর হলো নতুন কবিতা। দেখি কয়টা হলো। আগে 3টা লিখেছি, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। হ্যাঁ, এই 15টি কাব্য। অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থের সংখ্যা কয়টি? 15টি। কাব্যগ্রন্থের সংখ্যা কি? 15টি, ঠিক আছে। সেই 15টি কাব্যের নাম আমি লিখে দিলাম। তো সবগুলির নামই মনে রাখা জরুরি না, তারপরে মনে রাখতে পারলে ভালো। কেন ভালো? কোনটি অমিয় চক্রবর্তীর কাব্য, কোনটি কাব্য নয়, কোনটি অমিয় চক্রবর্তী রচিত কাব্য, কোনটি অমিয় চক্রবর্তীর কাব্য নয়, যদি এরকম প্রশ্ন হয় তাহলে ঝামেলা। সচিব ছিলেন মেবি 1922 সাল থেকে 1933। হ্যাঁ, 1922 থেকে 1900 শুরু করেছিলেন 1922 বা 1926, একদম এক্স্যাক্ট। তবে হ্যাঁ, 22 না, 22-এ না, 26-এ, ঠিক আছে, 26 থেকে 33, ঠিকই। হ্যাঁ, মনুশঙ্কর, থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকজন তথ্যটা দিয়েছেন, আরিয়ানা। 1926 থেকে 1933 ব্যক্তিগত সচিব ছিলেন। বিশেষ করে তার যে পারাপার, তারপরে হচ্ছে পালা বদল, তারপর অভিজ্ঞান বসন্ত, অনিঃশেষ, ওকে ওকে জি, অমরাবতী, এগুলো কাব্যগুলো বেশি জরুরি। তবে সবগুলি কাব্যই পারলে মনে রাখবেন, নামগুলি মনে রাখবেন, নাম। জি, তার একটি গদ্য রচনা, গদ্য গ্রন্থ, গদ্য গ্রন্থ একটি হচ্ছে চলো যাই, সাম্প্রতিক। এগুলো আসলে এগুলির মানে
কবি, অমিয় চক্রবর্তী মূলত কবি, ঠিক আছে। তো এই গ্রন্থগুলির খুব একটা তাৎপর্য বা মর্যাদা কিছুই নেই, তবু লেখকের গ্রন্থগুলির নাম জেনে রাখার জন্যই, জি, জেনে রাখা। পুরবাসী, পথ অন্তহীন, জি। গদ্য গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ বলছি আমরা। চলো যাই, সাম্প্রতিক, পুরবাসী এবং পথ অন্তহীন। উনিশশো ৮৬ সালে মৃত্যু। তো আমার বইটাতে এখানে একটু তথ্যগত মিস্টেক আছে, যাদের আছে 1987 সাল লেখা আছে, একটু তথ্যটা ঠিক করে নেবেন। আমি, জি, মৃত্যু কত সালে? 1986 সালে। আমি আবার বলছি, আমার বাংলা কোষে তথ্যটা একটু আপনারা কারেকশন করে নেবেন। 1987 হয়ে আছে, তথ্যটি হবে 1986। তাহলে অমিয় চক্রবর্তীর জন্ম 1901, জন্ম 1901, মৃত্যু 1986। সুধীন্দ্রনাথের জন্ম 1901, মৃত্যু 1960। মনে থাকবে, সুধীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ, জন্ম 1901, মৃত্যু 1960। আর অমিয় চক্রবর্তী জন্ম 1901, মৃত্যু 1986। জি, এরপরে কাকে পড়বো আমরা? বিষ্ণু দেকে পড়ে ফেলি, ঠিক আছে। জি, বিষ্ণু দে, জন্ম 1909। জি, বিষ্ণুদের জন্ম 1909 সালে। কলকাতার পটলডাঙ্গা, কলকাতার পটলডাঙ্গা। তাহলে মণিশঙ্কর শুধু হুগলি কিন্তু মানে সাহিত্যিকদের জন্মের আতুরঘর না। কলকাতা, কলকাতা, হুগলি, বর্ধমান, ঠিক আছে, বিহার, হ্যাঁ, কলকাতা, হুগলি, কলকাতা, বর্ধমান, হ্যাঁ, বিহার, এই জায়গাগুলি মূলত। আর এখনকার যে বাংলা সাহিত্য তো ঢাকা কেন্দ্রিক বিকশিত হচ্ছে, কিন্তু একটার সময় কিন্তু বাংলা সাহিত্যটা বিকশিত হতো কলকাতা কেন্দ্রিক, বুঝতে পেরেছ? কলকাতা এবং চট্টগ্রাম, বাংলা সাহিত্যের বিকাশ কেন্দ্র মূলত কলকাতা কেন্দ্রিক এবং এদিকে চট্টগ্রাম কেন্দ্রিক, ঠিক আছে। পরবর্তীতে বঙ্গভঙ্গের পরে ঢাকা কেন্দ্রিক সাহিত্য শুরু হয়েছে আর কি। হ্যাঁ, 24 পরগনা, ঠিকই বলেছে আব্রাম সিফাত। তো বিষ্ণু দে 1909 সালে কলকাতার পটলডাঙ্গায় জন্মগ্রহণ করেছেন। পিতার নাম অবিনাশ চন্দ্র দে, পিতার নাম অবিনাশ চন্দ্র দে। মাতার নামটা আমার এই মুহূর্তে মনে নাই, আমি বলতে পারছি না, ভুলে গেছি আর কি। প্রয়োজনও নেই, তারপরে আপনারা চাইলে কেউ হয়তো বের করে কোথাও থেকে পেতেও পারেন। জি, আমি ভুলে গেছি। বিষ্ণু দে 1909 সালে কলকাতার পটলডাঙ্গায়, জি, জন্মগ্রহণ করেন। পিতার নাম অবিনাশ চন্দ্র দে। তবে মায়ের নাম মনে না থাকলেও যে স্ত্রীর নাম মনে আছে, প্রণতি দে, নামটা সুন্দর, প্রণতি দে। বিষ্ণুদের স্ত্রীর নাম কি? প্রণতি দে, প্রণতি দে। প্রণতি বোঝেন তো? প্রণতি মানে প্রণয়, প্রেম দে আর কি। দে 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 প্রেম দে, প্রেম দে, প্রেম দে রে, জি, রুনালাল সে গান। জি, প্রণতি দে, প্রণতি দে মানেও কি? প্রেম দে, প্রণয় দে। জি, তো স্ত্রী প্রণতি দে। বিষ্ণুদের উপাধি কি? বিষ্ণুদের উপাধি হচ্ছে কি? মার্ক্সবাদী কবি, মার্ক্সবাদী কবি, মার্ক্সবাদী। বিষ্ণুদের উপাধি মার্ক্সবাদী কবি। মার্ক্সীয়, কার্ল মার্ক্সের যে সাম্যবাদের থিওরি, বুঝতে পারলেন? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। কার্ল মার্ক্সের যে কি সামন্তবাদী, সামন্তবাদ থিওরি, সেটি বিষ্ণুদে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন বা তুলতে চেয়েছেন। এই জন্য বিষ্ণুদেকে বলা হয় মার্ক্সবাদী বা মার্কসিস্ট কবি।
কাব্যগ্রন্থের নাম উর্বশী। তো বাপের নাম, মায়ের নাম, স্ত্রীর নাম, প্রণতি দে নাকি ভালোবাসা দে নাকি লাভ দে, এগুলি আসলে জরুরি না। জরুরি হলো বিষ্ণুদের রচিত কাব্য কোনটি, কোনটি নয়। কিংবা উর্বশী ও আর্টেমিস কাব্যের রচয়িতাকে, উর্বশী ও আর্টেমিস। তারপরে চোরা বালি, সন্দ্বীপের চর। উর্বশী আর্টেমিস, চোরাবালি, সন্দ্বীপের চর। সাত ভাই চম্পা, পূর্ব লেক, তিন পুরুষ। আটবে আর এদিকে তুমি শুধুই 25শে বৈশাখ। নাম রেখেছি, নাম রেখেছি কোমল গান্ধার। নাম রেখেছি কোমল গান্ধার। স্মৃতি সত্তা ভবিষ্যৎ। তুমি শুধুই 25শে বৈশাখ। তারপর ইতিহাসের ট্র্যাজিক উল্লাস। নাম রেখেছি কোমল গান্ধার, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, ইতিহাসের ট্র্যাজিক উল্লাস। জি, গ্রন্থগুলি সেই অন্ধকার চাই, উত্তরে থাকো মৌন। জি, মোটামুটি এইগুলি হচ্ছে জি কাব্য। ঠিক আছে, সন্দ্বীপের চর, তুমি শুধুই 25শে বৈশাখ, নাম রেখেছে কোমল গান্ধার, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, ইতিহাসের ট্র্যাজিক উল্লাস, সেই অন্ধকার চাই, উত্তরে থাকো মৌন। হ্যাঁ, মাতার নাম একজন, হ্যাঁ, মনোহারিণী দেবী। হ্যাঁ, হতে পারে, আমি ভুলে গেছিলাম। আমাকে শিক্ষার্থী বন্ধুরা মাতার নামটা একজন আমাকে জানাচ্ছে কমেন্টসে, তোমরা চাইলে লিখে নিতে পারো। মনোহারিণী দেবী, অনেক সুন্দর নাম, বাট নামটা আমার ব্রেনে ছিল না। আবার বলছি, এগুলো চাকরির পরীক্ষার জন্য একদমই দরকার নাই। চাকরির পরীক্ষা এই সমস্ত পিতামাতার নাম, বউয়ের নাম দরকার নাই। আমরা শুধু একটু মজা করার জন্য কিংবা লেখকদের পরিবারটাকে জানার জন্য। ঠিক আছে ফামি, তোমাকে ধন্যবাদ। মনোহারিণী দেবী, হ্যাঁ ঠিকই লিখেছে ও, মনোহারিণী দেবী। বিষ্ণুদের স্ত্রী মাতার নাম কি? মনোহারিণী দেবী। ঠিক আছে, তো এই লেখক বিষ্ণুদে তার বিখ্যাত কিছু চোরাবালি কাব্যটা, বিশেষ করে চোরাবালি, তার চোরাবালি কাব্যটা বেশি গুরুত্বপূর্ণ পড়বেন। তার ঘোড়সাওয়ার একটা বিখ্যাত কবিতা আছে, ঘোড়সাওয়ার। ঠিক আছে, সম্ভব হলে। আচ্ছা, মিরাজ শেখ অনিক, হ্যাঁ একটা প্রশ্ন করেছে, স্যার এরা রবীন্দ্র বিরোধী হলেও রবীন্দ্রনাথকে অনেক সম্মান করতেন। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে বলি, আমি এর আগেও বলেছি, আপনারা বুঝেছেন কিনা আমি জানি না। আসলে সাহিত্যের গতিপথ একটা জায়গায় গিয়ে তো আটকে থাকবে না। একটা জিনিস মাথায় রাখবেন যে সাহিত্য যদি কোনো একটা জায়গায় আটকে যায়, সাহিত্য তো একটা নদীর মতো, এটা একটা নির্দিষ্ট একটা বাঁকে গিয়ে অবরুদ্ধ হলে তো চলবে না, একে তো গতিপথ করে দিতে হবে। তো এই সমস্ত লেখকরা রবীন্দ্রনাথের প্রতি যে তাদের খুবই হিংসা, বিদ্বেষ, ঘৃণা ছিল তা না। বিষয়টা হচ্ছে তারা চেয়েছিলেন
যে বাংলা সাহিত্য একটি নির্দিষ্ট ভাব, একটি নির্দিষ্ট ভাষা, একটি নির্দিষ্ট ছন্দ, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যাবে, এটি হতে পারে না। কারণ রবীন্দ্রনাথের ওই সময় অনেক কবি রবীন্দ্রনাথের ভাব ভাষা হারিয়ে গেছেন। সেই তব, সেই মম, সেই গাহে, সেই দেহ, সেই লহ, সেই প্রণয়, সেই প্রণয়, এই রাবীন্দ্রিক এই যে এইসব এইগুলি, বুঝতে পারলেন? প্রেম, প্রণয়, পরিণয়, তারপরে যে ভাব, ভালোবাসা, এই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কবিতা আটকে গেল। তো এই সমস্ত উচ্চশিক্ষিত কবি, এবং দেখেন এই যে যারা কবি পঞ্চপাণ্ডব, এরা সবাই কিন্তু উচ্চশিক্ষিত, এবং বিশেষ করে ইংরেজিতে অনার্স করা। এই ম্যাক্সিমাম কবিরা পড়াশোনা করেছেন হয় ইংরেজি সাহিত্যে অথবা দর্শন, আইন। তো ইংরেজি সাহিত্য যখন পড়েছেন, দর্শন পড়েছেন, তখন এরা ফ্রয়েড পড়েছে, মার্কস পড়েছে, বুঝেন নাই? তারপরে এরা শেক্সপিয়ার পড়েছে, এরা বিশ্বের বড় বড় কবি, ঠিক আছে, ট্যাসো, দান্তে, ভার্জিল, এরা পড়েছে আপনার ডন, জন ডান, এই সমস্ত বড় বড় কবি। তো যার ফলে এরা এই বাংলা সাহিত্যকে একটা নির্দিষ্ট একটা ইয়ের মধ্যে আটকে না থেকে একটা গতিপথ করে দিতেছে। ফলে তারা সাহিত্যের যে রাবীন্দ্রিক ভাব, ভাষা, রবীন্দ্রনাথের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নাই, রবীন্দ্রনাথের বিরুদ্ধে তো হিংসা নাই। তাদের কাজটি হচ্ছে যে তারা চাইলেন যে রবীন্দ্রনাথের এই ভাব, ভাষা, ছন্দ, শব্দের মধ্যে যেন কবিতা আটকে না থাকে, কবিতা যেন একটা গতি পায়, নতুন দিকে যায়। এই নতুন দিকে নেওয়ার জন্যই নতুন পৃথিবীর চাহিদা অনুযায়ী তারা কি করলেন, কবিতাকে একটা বাঁক বদল। ওই যে আমি বুঝিয়েছি যে আপনি আর বাপ্পারাজের মতো হিরো হতে চান না, কাজে যুগের চাহিদা যেমন, কবিতা তো একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকবে না ভাই, তাই না? সিনেমা আগের জায়গায় আটকে আছে, প্রেম করা পাপ, অপরাধ, তাই না? প্রেমের জন্য সেই মধুমালতী সিনেমা দেখছিলাম, মধুমালতী, প্রেম করার অপরাধে কি তাদেরকে কি কঠিন শাস্তি দেওয়া হয়েছে নায়ক নায়িকাকে। তো এখনকার যুগে তো সেটি নাই, কাজে সিনেমা, চলচ্চিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, কবিতা চেঞ্জ হবে, উপন্যাস চেঞ্জ হবে, নাটক চেঞ্জ হচ্ছে, সাহিত্য, যেহেতু সমাজ চেঞ্জ হবে, মানুষের মানসিকতা চেঞ্জ হবে, চাওয়া পাওয়া চেঞ্জ হবে, নির্দিষ্ট জায়গায় আটকে থাকবে না। তো রবীন্দ্রনাথ যে বিশাল বটগাছ, এই বটগাছের নিচে পড়ে অনেক কবি হারিয়ে গিয়েছিল, রবীন্দ্রনাথের মতো হয়ে হারিয়ে যাচ্ছিল। ফলে এরা রবীন্দ্রনাথের চেয়ে বাইরে বেরিয়ে এলেন, বটগাছকে অস্বীকার করে বটগাছের বাইরে এলেন, যাতে একটু আলো বাতাস পায়, নতুন গাছ হিসেবে জন্মানোর জন্য। ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ। তো কাজেই তাদের কবিতার মধ্যে তারা মার্ক্সীয় মনোভাব, আধুনিক দর্শনের মনোভাব, ফ্রয়েড, মার্ক্স, ফ্রয়েড, বুঝেন? ফ্রয়েড বোঝেন? ফ্রয়েড, জি, ফ্রয়েড, ফ্রয়েড বুঝতে হবে। এই সমস্ত কবিদের কেন কঠিন, এই সমস্ত কবিদের কবিতা পড়ে আপনি বুঝবেন না, আমি বোঝাতে চাচ্ছিও না, কারণ এই সমস্ত কবিদের বোঝাতে গেলে আমাকে অনেক ফ্রয়েড বোঝাতে হবে, মার্ক্স বোঝাতে হবে, জি, ইলেকট্রো কমপ্লেক্স বোঝাইতে হবে, তারপরে ইডিপাস কমপ্লেক্স, নানান কিছু বোঝাতে হবে। ফ্রয়েড, বুঝেন? মার্ক্স, কার্ল মার্ক্স, ফ্রয়েড। ফ্রয়েড বলছে পৃথিবীর সব কিছু যৌনতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নাই, বন্ধুত্ব বলে কিচ্ছু নাই, এটা ছেলে মেয়ের বন্ধুত্ব, এটা ভুয়া কথা, মিথ্যা কথা। কিসের বন্ধুত্ব? সব কিছু যৌনতার দ্বারা নির্ণীত হয়। আপনি যে সুন্দর করে চুল আশ্রয়েছেন কেন? একটি মেয়ে সুন্দর পোশাক পরে বাইরে বেরিয়েছে কেন? ফ্রয়েড বলছে এই মেয়েটা আকৃষ্ট করতে চায় কাকে? তার বান্ধবীকে। কাকে আকৃষ্ট করতে চায়? একটি ছেলেকে, ছেলের দৃষ্টিটা তার দিকে পড়ুক। কেন? একটি মেয়ে যে সুন্দর সাজুগুজু করছে, বুঝতে পারছেন, লিপস্টিক মাখছে, তাই না, গালে যে ব্রাশ করছে, গালে ঘষে লাল করছে, চোখে মাস্কারা দিচ্ছে কিংবা শ্যাডো দিচ্ছে, কারণ কি? তার বান্ধবীকে আকৃষ্ট করার জন্য, তার বোনকে আকৃষ্ট করার জন্য, অপোজিট সেক্সকে আকৃষ্ট করার জন্য। আপনি যে সুন্দর করে জামা পরছেন, সুন্দর করে টি শার্ট পরেছেন, সুন্দর করে এখানে একটু ফ্রেঞ্চ কাট রেখেছেন, এইখানে একটু রেখেছেন, তাই না? জি, কেন রেখেছেন? আপনি আকৃষ্ট করতে চান কাকে? আপনার বন্ধুকে, আপনার ভাইকে, আপনার বাবাকে, কাকে? অপোজিট কাউকে। ফ্রয়েড, জি, মনঃসমীক্ষা তত্ত্ব, ফ্রয়েডীয় তত্ত্ব, জি, সিগমুন্ড ফ্রয়েড। এই যে মনোবিকলন, এইগুলো আধুনিক, এই যে আমরা যে কবিদের কথা বলছি, আসলে আমি কিন্তু কবিতায় যাচ্ছি ইচ্ছে করেই। এই সমস্ত কবিদের কবিতায় গেলে, কবিতা বোঝাইতে গেলে আমাকে সিগমুন্ড ফ্রয়েড বোঝাইতে হবে, কার্ল মার্ক্স বোঝাইতে হবে, ফ্রেডরিক অ্যাঙ্গেল বোঝাতে হবে,
যা পল ছাত্রে বোঝাইতে হবে, বোঝেন নাই? জি, তা আমি সেই অত গভীর আলোচনায় যাব না। জি, অত গভীর আলোচনায় যাব কোথায়? আমি যখন মাস্টার্সের ক্লাস করাবো, মাস্টার্সের বাংলা ছাত্রকে ক্লাস করাবো, আমি যখন মাস্টার্সের বাংলা ক্লাস করাবো, তখন আমি সুধীন্দ্রনাথ পড়াতে গিয়ে, বিষ্ণুদেব পড়াতে গিয়ে সিগমুন্ড ফ্রয়েড পড়াবো, ফ্রেডরিক অ্যাঙ্গেল পড়াবো, বুঝতে পেরেছেন? আমি কলা কৈবল্যবাদ পড়াবো, আর্ট ফর আর্ট শেখ পড়াবো, আর্ট ফর লাইফ শেখ পড়াবো। আপনাকে বিশেষ কোচিংয়ের ছাত্র, আপনি ফিজিক্সে পড়েছেন, তাই না, প্রাণীবিজ্ঞানে পড়েছেন, ইতিহাসে পড়েছেন, আপনি পদার্থবিজ্ঞান পড়েছেন, আপনি কেমিস্ট্রি পড়েছেন, আপনাকে আমি সিগমুন্ড ফ্রয়েড, আপনাকে আমি ফ্রেডরিক অ্যাঙ্গেল, আপনাকে আমি কার্ল মার্কস, আপনাকে আমি এইগুলো বুঝিয়ে আমার ভাই লাভ নাই। কলা কৈবল্যবাদ, বুঝলেন নাই? জি, আপনাকে আমি জানাবো কি, জন্ম এত সালে, মৃত্যু এত সালে, গ্রন্থ এইটুকু। আসলে বিশেষ কোচিংয়ে আসলে আমার জানানো মানে আসলে সীমাবদ্ধ, কারণ আমি এখন ফ্রেডরিক অ্যাঙ্গেল পড়াতে গেলে আমার বিশেষ কোচিংয়ে কোনো কাজ নাই, বুঝতে পারলেন? ফ্রেডরিক অ্যাঙ্গেলের কোনো কাজ নাই, মার্কসের কোনো কাজ নাই। জি, দরকার হচ্ছে তুমি শুধুই 25শে বৈশাখ কার লেখা, ইতিহাসের ট্র্যাজিক উল্লাসের রচয়িতাকে, হ্যাঁ, পারাবার কার লেখা, পালা বদল কার লেখা, কোনটি অমেশ চক্রবর্তীর রচনা, কোনটি অমেশ চক্রবর্তীর রচনা নয়, কোনটি সুধীন্দ্রনাথের লেখা, ক্লাসিক কবি কার উপাধি, মার্ক্সবাদী কবি কার উপাধি, বিষ্ণুদের উপাধি কি, এই সমস্ত জিনিসগুলো আমার পড়াইতে হবে, এটাই পরীক্ষা আসবে। কাজে বিশেষ কোচিংয়ের টিচার হিসাবে আমার আসলে স্বাধীন হওয়ার সুযোগ নেই। জি, আমার মনের যে আমি যখন বাংলা অনার্সের ছাত্রকে পড়াবো, মাস্টার্সের ছাত্রকে পড়াবো, তখন না আমি পড়িয়ে শান্তি পাবো। আপনাকে এত কিছু পড়িয়ে তো হবে না ভাই, দরকার নাই আপনার। জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো যাই হোক, তবু আমি একটু বলে রাখলাম যে এই সমস্ত কবির কবিতা, কেন বললাম এই কথাগুলো, এই সমস্ত কবির কবিতা পড়তে আপনার ভালো লাগবে না, কবিতা পড়তে ভালো লাগবে না, মজা পাবেন না। জসীমউদ্দীনের কবিতা পড়ে যেমন মজা পান, তাই না? মজা পান না? জি, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছে 2 নয়নের জলে, এর মধ্যে কোনো ফ্রয়েড নাই, মার্কস নাই, ফ্রেডরিক অ্যাঙ্গেলস নাই। জি, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাই, তাই না, উদাসী বনের ভাই, এর মধ্যে কোন কাজে আপনি বুঝেন, ভালো লাগে, কি সুন্দর কবিতা, কি মজা। জি, আর এই সমস্ত কবিতার মজা বুঝতে হলে আপনাকে আগে সেই অনুভব ধারণ করতে হবে, সেই থিওরি ধারণ করতে হবে। এই জন্য আধুনিক কবিতা আমরা বুঝি না, বুঝতে পেরেছেন? জি, আধুনিক কবিতা হলো নারকেল, নারকেল বোঝেন? নারকেল। জি, জসীমউদ্দীনের কবিতা কি, আম আম খোসা ছিললেই নরম খাওয়া যায়, আটিটা ভিতরে। আর নারকেল, আধুনিক কবিতা নারকেল, উপরে ছোবড়া, খেতে মজা নাই, তারপরে কি শক্ত খোলস, এগুলো ভেদ করে নিচে গেলে মজা। জসীমউদ্দীনের কবিতা কি বোঝেন নাই? আম 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 লিচু, খোসা ছড়ালেই মজা, খোসা ছড়ালেই মজা, খোসা ছড়ালেই মজা, নিচে গিয়ে মানে কি বীজ শক্ত ফেলে দিলেন। আর এই সমস্ত আধুনিক কবিতার কবিতা নারকেল, ঝুনা নারকেল, উপরে ছোবড়া, কামড় দিবেন ভাল লাগে না, তার নিচে আরো নিচে গেলেন, দেখলেন আরো শক্ত, ওরে আল্লাহ, ফেলে দিলেন। আসলে ওই শক্ত কাঠামো ভেদ করলে ভিতরে কি আছে? শ্বাস, শ্বাস। তো যেহেতু আপনি বানর, ওই শ্বাস আপনি পান না, বুঝেন নাই? জি, বানর নারকেলের ওই গভীর শ্বাস তো পায় না, বুঝেন নাই? জি, নারকেলের ওই শক্ত খোলস ভেদ করে ভিতরে ঢুকতে পারলে তবেই তো কি মজাহি মজা। জি, তো যাই হোক, আমি ওই দিকে আর থাকছি না, ঠিক আছে? জি, আমাদের এই কবি একটি সম্পাদিত পত্রিকা আছে পরিচয়, 1982 সালে মারা গেছেন, 1982 সালে কলকাতায় মৃত্যুবরণ করেছেন। আর আরেকটি কথা বলা, তার সম্পাদিত একটি পত্রিকা ছিল পরিচয়। জি, বিষ্ণুতে সম্পাদিত পত্রিকার নাম কি? পরিচয়। এই তথ্যটা একটু জেনে রাখেন, বিষ্ণুদে সম্পাদিত পত্রিকার নাম। ওই যে বললাম যে আমার দরকার হলো তথ্য, বিশেষ পরীক্ষাতে দরকার তথ্য, ভাব না, ভাবের দরকার নাই আপনার, বুঝতে পেরেছেন? দরকার যে বিষ্ণুদের সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর পরিচয়। পরিচয় পত্রিকার সম্পাদক কে? না, বিষ্ণুদে। জি, মৃত্যু কত সালে? 1982। 1909 সালে জন্ম, 1982 সালে মৃত্যু, ঠিক আছে? জি।
কলকাতায় মৃত্যুবরণ করেছেন। আমাদের আরেকজন আছেন, লেখেন বুদ্ধদেব বসু। ইনার জন্ম 1908 সাল। জন্ম 1908 সালে কোথায়? কুমিল্লা। জি, আমাদের এই অঞ্চলের পাওয়া গেল একজন, কুমিল্লায় জন্ম। বুদ্ধদেব বসুর জন্ম 1908 সালে। 1908 সালে কোথায়? কুমিল্লায়। পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ। পৈতৃক নিবাস, জি। জন্ম কুমিল্লায়, পৈতৃক নিবাস কি? মুন্সিগঞ্জ। পিতা ভূদেব চন্দ্র বসু, মাতার নাম বিনয় কুমারী। জরুরি তথ্য না, কম জরুরি, তারপরে লিখলাম। পিতার নাম কি? ভূদেব চন্দ্র বসু। বুদ্ধদেব বসুর পিতা ভূদেব চন্দ্র বসু, মাতা বিনয় কুমারী। এই ভদ্রলোকও 2 উইকেট ফেলেছিল। জি। প্রতিভা বসু খুব বিখ্যাত। জি, প্রতিভা বসুকে সবাই অনেকে জানেন, একজন সাহিত্যিক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। প্রতিভা বসু, বুদ্ধদেব বসুর স্ত্রীর নাম কি? প্রতিভা বসু। তবে তারও আগে তিনি রানু মণ্ডলকে বিয়ে করেছিলেন। না ভাই, রানু মণ্ডল না, রানু সোম। প্রথম স্ত্রীর নাম কি? রানু সোম। তবে সেই স্ত্রীর সাথে তার সংসার খুব বেশি বড় হয়নি। প্রতিভা বসুর সাথেই তার মূলত সাংসারিক জীবনটা অনেক দিনের ছিল। জি, বুদ্ধদেব বসুর স্ত্রীর নাম অনেক জায়গায় দেখবেন প্রতিভা বসু দেওয়া আছে, প্রতিভা বসু। তবে তার প্রথম বিয়ে হয়েছিল রানু সোম। জি, তাহলে 2 উইকেট রানু সোম এবং কি? প্রতিভা বসু। অনেক বড় মাপের একজন লেখক, অনেক কিছু লিখেছে। এর আগে আমরা যে কবিগুলি পড়লাম, 3 জন কবি পড়লাম, তাই না? সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দমেশ্বর, তাদের লেখার সংখ্যা খুব বেশি না, কিন্তু এই ভদ্রলোক 2 হাতে লিখেছে। জি, বুদ্ধদেব বসু। এই ভদ্রলোক এমন কিছু নয় যে লেখেনি। তা আমরা কাব্য দিয়ে শুরু করতে চাই। বুদ্ধদেব বসুর কাব্য। প্রথম কাব্যের নাম কি? মর্মবাণী। বুদ্ধদেব বসুর প্রথম কাব্য মর্মবাণী, 1925। মর্মবাণী। তবে মর্মবাণী তার প্রথম কাব্য হলো, তেমন একটা সফলতা এই কাব্যটি পায়নি। পরের কাব্য বন্দির বন্দনা থেকেই তার যে মূল সুর, তার কবিতার যে মূল বৈশিষ্ট্য, সেটি লক্ষ্য করা যায়। বন্দির বন্দনা 1930। তাহলে বুদ্ধদেব বসুর প্রথম কাব্যের নাম কি? মর্মবাণী। ওই যে রাবীন্দ্রিক, রাবীন্দ্রিক। জি, মর্মবাণী, রাবীন্দ্রিক। ঠিক আছে। বন্দির বন্দনা। এরপরে আরো অনেক কাব্য তার আছে, সেগুলির একটি নাম হলো পৃথিবীর পথে। তারপরে হচ্ছে শীতের প্রশ্ন, বসন্তের উত্তর। তারপরে হলো বন্দির বন্দনা। তারপরে দময়ন্তী। কঙ্কাবতী। দ্রৌপদীর শাড়ি। মর্মবাণী, বন্দির বন্দনা, পৃথিবীর পথে, শীতের প্রশ্ন, বসন্তের উত্তর, বন্দির বন্দনা, দময়ন্তী, কঙ্কাবতী, দ্রৌপদীর শাড়ি। মূর্ছে পড়া পেরেকের, আচ্ছা মুছে দিলাম এই জায়গাটা, নাহলে লিখতে পারছেন। মূর্ছে পড়া পেরেকের গান। যে আধার আলোর
অধিক, যে আধার, অনেক কাব্য লিখেছেন। জি, যে আধার আলোর অধিক। কঙ্কাবতী, দ্রৌপদীর শাড়ি, মরচে পড়া পেরেকের গান, যে আধার আলোর অধিক। একদিন চিরদিন স্বাগত বিদায়। জি, রূপক মেঘদূতম তার অনুবাদ কাব্য, রূপক কাব্য নয়, মেঘদূতম হচ্ছে তার কি অনুবাদ কাব্য। আমরা আসবো, ঠিক আছে। জি, তো বিশেষ করে তার মরচে পড়া পেরেকের গান, তারপরে আপনার দ্রৌপদীর শাড়ি, ঠিক আছে, এগুলো খুব বিখ্যাত কাব্য। বুদ্ধদেব বসু খুব বড় মানের ঔপন্যাসিক। আমরা যখন কলেজে পড়তাম, বুঝতে পারলেন, তখন বুদ্ধদেব বসুর উপন্যাসগুলি গিফট করা হতো বন্ধু বান্ধবীকে, বান্ধবী বন্ধুকে, কিংবা নতুন নতুন প্রেম। বুদ্ধদেব বসু, ওরে আল্লাহ, হ্যাভি উপন্যাস। কি নাম? রাতভর বৃষ্টি। উপন্যাসের নাম কি? বাসর ঘর, রাতভর বৃষ্টি, তিথি ডোর। ওরে হ্যাভি মজা। মানে নাম শুনে কি, যে এগুলো আমরা কলেজ জীবনে কি করতাম, যারা বন্ধু বান্ধবী বা নতুন নতুন যারা প্রেমিক প্রেমিকা, এই বইগুলি গিফট করতো। জি, তো বুদ্ধদেব বসুর জি উপন্যাসের নাম কি? উপন্যাসের নাম হচ্ছে সাড়া। সাড়া, সাড়া, তারপরে তিথিডোর, তারপরে রাতভর বৃষ্টি, তারপরে হচ্ছে বাসর ঘর, জি, নীলকণ্ঠের খাতা, তারপরে সাড়া, তিথিডোর, রাতভর বৃষ্টি, বাসর ঘর, নীলকণ্ঠের খাতা, সুনন্দা। সানন্দা, সরি সানন্দা। নির্জন স্বাক্ষর, নির্জন স্বাক্ষর, কালো হাওয়া, লাল মেঘ, গোলাপ কেন কালো, যারা সেকা খাইতো গোলাপ কেন কালো, হ্যাঁ, এই গ্রন্থ দিত। জি, আরে রুমা গাধি, রুমা তার গাধি, পড়াবো গাধি, হয়নি। মিস কল পার্টি পাওয়া গেছে একটা, এতক্ষণ একটা মিস কল পার্টি পাইছি, রুমা আক্তার গাধি। হ্যাঁ, রুমা আক্তার গাধি ক্লাসের শুরুতেই বলেছি যে সুকান্ত ভট্টাচার্য আজকে পড়াবো। জি, এখনো পড়াইনি গাধি। মিস কল পার্টি নাকি? হ্যাঁ, আরেকজন দেখেন মতিউর রহমান, স্যার তসলিমা নাসরিন পড়াবেন না কেন? তসলিমার কি মেয়েবেলা পড়বেন? হ্যাঁ, মতিউর রহমান, তসলিমার প্রতি এত আকর্ষণ কেন? কি লক্ষণ তো ভালো না। তসলিমার একটা ক্লাস চাই স্যার। হ্যাঁ, কাহিনী কি মতিউর? তসলিমার আমার মেয়েবেলা পড়ার খুব ইচ্ছা নাকি? হ্যাঁ, নাকি নিমন্ত্রণ পড়বেন, নাকি লজ্জা পড়বেন? জি, তো কালো হাওয়া, লাল মেঘ, গোলাপ কেন কালো, নির্জন স্বাক্ষর, সানন্দা, নীলকণ্ঠের খাতা, বাসর ঘর, রাতভর বৃষ্টি, তিথিডোর, সাড়া, আরো আছে রুমকি, রুমকি, তারপরে মৌলিনাথ, তারপরে পাতাল থেকে আলাপ। জি, অনেক উপন্যাস তিনি লিখেছেন, অনেক উপন্যাস লিখেছেন। ঠিক আছে। জি, তো উপন্যাসের নামগুলি একটু লিখে নিতে পারেন। জি,
গল্প গ্রন্থ লেখেন, গল্প গ্রন্থ। গল্প গ্রন্থের নাম কি? গল্প, গল্প নয়, গল্প গ্রন্থের নাম, গল্প গ্রন্থ আমি পুরো মুছে দিই, নাহলে হবে না। লেখেন গল্প গ্রন্থ অভিনয়, অভিনয় নয়, অভিনয়, অভিনয় নয়, প্রেমপত্র। ঠিক আছে, হৃদয়ের জাগরণ, অভিনয়, অভিনয় নয়, ভাসো আমার ভেলা, রজনী হলো উতলা। অভিনয়, অভিনয় নয়, প্রেমপত্র, হৃদয়ের জাগরণ, ভাসো আমার ভেলা, রজনী হলো উতলা। রেখাচিত্র, হাওয়া বদল। আরও আছে, যেহেতু এইগুলি মনে রাখলে মোটামুটি হবে। অভিনয়, অভিনয় নয়, প্রেমপত্র, হৃদয়ের জাগরণ, ভাসো আমার ভেলা, রজনী হলো উতলা, রেখাচিত্র, হাওয়া বদল। আচ্ছা, এই ব্যাটা অনেক কিছু লিখে গেছে, এমন কিছু নাই যে লেখেনি। গল্প গ্রন্থ, এগুলি আমরা কি লিখলাম? গল্প গ্রন্থ। কিছু বিখ্যাত প্রবন্ধ লিখেছে বুদ্ধদেব বসুর, খুব বিখ্যাত কিছু প্রবন্ধ। হঠাৎ আলোর ঝলকানি, খুবই বিখ্যাত। হঠাৎ আলোর ঝলকানি এবং কালের পুতুল। জি, এগুলো দেখবেন বিভিন্ন সালের প্রশ্নে কখনো কখনো পাবেন। কালের পুতুল, জি, বুদ্ধদেব বসুর বিখ্যাত প্রবন্ধ হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল। সাহিত্য চর্চা, স্বদেশ ও সংস্কৃতি, কবি রবীন্দ্রনাথ, কবিতার শত্রু, তৈরফলা রস্য, কবিতার শত্রু ও মিত্র। বিশেষ করে এই দুইটি খুবই জরুরি, যে খুবই জরুরি দুটি প্রবন্ধ বুদ্ধদেব বসুর, যেটা আসে পরীক্ষায়। প্রবন্ধ, প্রবন্ধ গ্রন্থ হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল, সাহিত্য চর্চা, স্বদেশ ও সংস্কৃতি, কবি রবীন্দ্রনাথ, কবিতার শত্রু ও মিত্র, কবিতার শত্রু ও মিত্র। জি, বিশেষ করে আবার বললাম প্রথম দুটি অতি জরুরি, মনে রাখবেন। হ্যাঁ, হঠাৎ আলোর ঝলকানি অনেকবার এসেছে, কালের পুতুল অন্যান্য নানান পরীক্ষায় এসেছে আর কি। হ্যাঁ, পড়বেন। অনুবাদ সাহিত্য, অনুবাদ কালিদাসের মেঘদূত, কালিদাসের মেঘদূত। জি, অনুবাদ কালিদাসের মেঘদূত। মারিয়া রিলকের কবিতা, মারিয়া রিলকের কবিতা। জি, কালিদাসের মেঘদূত, যেটা কালিদাস মেঘদূতম নামে লিখেছে, মেঘদূতম। আর আরেকজন মারিয়া রিলকে, কবি ইংরেজ মারিয়া রিলকের কবিতা অনুবাদ করেছেন। তাহলে অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে কালিদাসের মেঘদূত। আচ্ছা, একজন বলছে স্যার মনে রাখার ট্রিক্স দেন, মনে রাখার ট্রিক্স নেবেন? আহমেদ শুভ, হ্যাঁ, তাহলে গুরুর কাছে এসে ঝাড়া ফু খায় যাইতে হবে, গুরুর কাছে আসতে হবে, এসে পানি পড়া ঝাড়া ফু খাইয়ে যে যাইতে হবে।
দূর থেকে কেমনে মনে রাখার ট্রিক্স দিব বলেন? পানি পড়া নিয়ে যেতে হবে, পানি পড়া, ঝাড়ফুঁক খাই যাইতে হবে। তাইলে নাটক, নাটক লেখেন, নাটক। নাটক হলো তপস্বী ও তরঙ্গিনী। তপস্বী ও তরঙ্গিনী, কলকাতার ইলেকট্রা, সত্যসন্ধ। তপস্বী ও তরঙ্গিনী, কলকাতার ইলেকট্রা, সত্যসন্ধ। মায়া মালঞ্চ, নাটক, বুদ্ধদেব বসু রচিত নাটক। না, কুরিয়ার করে ফু পাঠানো যাবে না, কুরিয়ার করে তো বই পাঠিয়েছি কুরিয়ার করে বই পাঠিয়েছি, আর ফু পাঠানো যাবে না। গুরুর দরবারে এসে, তাই না, গুরুর কাছে বসে কি করতে হবে? ফু খায় যাইতে হবে। ওকে, ঠিক আছে, লিখেছেন? জি, স্মৃতিকথা বা আত্মজীবনী। আমার ছেলেবেলা, আমার ছেলেবেলা, আমার যৌবন। জি, ওই যে তসলিমার কথা একজন বলছিল, তসলিমার হইলো আমার মেয়েবেলা, তসলিমার আমার কি মেয়েবেলা, আর বুদ্ধদেব বসুর আমার ছেলেবেলা, আমার যৌবন। তাহলে আমার যৌবন কার লেখা? আরেকটা আছে নীল ময়ূরের যৌবন, মনে আছে? নীল ময়ূরের যৌবন, সেলিনা হোসেনের উপন্যাস নীল ময়ূরের যৌবন। আর বুদ্ধদেব বসুর আমার যৌবন, আমার যৌবন আত্মজীবনী। আর দিব? আর লিখবেন? লেখেন ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী লেখেন। সব পিএসসির দেশে, সব পিএসসির দেশে জাপানি জার্নাল আর কি দেশান্তর। ভ্রমণ কাহিনী সব, বিশেষ করে এই গ্রন্থটি আসে সব পিএসসির দেশে। কার লেখা? সব পিএসসির দেশে ভ্রমণ কাহিনীকার বুদ্ধদেব বসু। সব পিএসসির দেশে, জাপানি জার্নাল এবং দেশান্তর। 1974 সালে মৃত্যু। জি, 1974 সালে মৃত্যুবরণ করেছেন। আমি চলে যাব, আমার সামনে আরেকটি কবি পড়াবো আর কি। জি, খুব বিখ্যাত কবি, আমার খুব প্রিয় কবি। তো এই সময়ের আমরা 5 জন পঞ্চপাণ্ডব কবি পড়ালাম। এর বাইরে অজিত দত্ত নামে একজন কবি আছে, প্রেমেন্দ্র মিত্র, এগুলো আমি পড়াচ্ছি না, চাইলে দু একটি তথ্য একটু দেখে নিতে পারবেন। অজিত দত্ত, প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে, পারলে একটু পড়বেন। শক্তি চট্টোপাধ্যায়, জি, সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, এই সমস্ত লেখকদের একটু পড়ে ফেলতে পারেন। আর চাইলে আমি পড়াবো এখন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আবার বলছি, জবের জন্য, বিসিএস এর জন্য এবং অন্যান্য সকল পরীক্ষায় এই কবি অতি জরুরি নানান কারণে। জি, সুকান্ত ভট্টাচার্য জন্ম কত সালে? 1926 সালের 15 আগস্ট। হ্যাঁ, তারিখ বললাম, বুঝতে পারছেন কেন? 1926 সালের 15 আগস্ট। কোথায় জন্মেছেন? কলকাতার কালীঘাট। কলকাতার বিখ্যাত কালীঘাট। জি, 1926 সালের 15 আগস্ট কলকাতার বিখ্যাত কালীঘাটে জন্মেছেন। যদিও পৈতৃক নিবাসটাও জরুরি, লিখে নেন। জি,
পৈতৃক নিবাস কোথায়? এই 15 আগস্টের সাথে মিল আছে, তাই না? 15 আগস্টের সাথে মিল খোঁজেন তো, কার মিল আছে? জি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের কোটালীপাড়া, বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া, আর এটা হলো কি কোটালীপাড়া, গোপালগঞ্জের কোটালীপাড়া। জি, আর জন্মেছিলেন কলকাতা মাতুলালয়ে। বলেছি আগে যে আগের যুগের কবিদের জন্ম হতো মামার বাড়ি বা নানার বাড়ি, তাই না? মনে আছে? জি, জন্মেছিলেন কোথায়? কলকাতার কালীঘাটে মাতুলালয়ে, মামার বাড়িতে। আর পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। জি, তো এই কবি সম্পর্কে পড়াতে গেলে আমি খুব আবেগতাড়িত হই এবং আমি খুবই বিমর্ষ হই, বিষণ্ণ হয়ে যাই, খুবই দুঃখ পাই। কারণ এই কবি 1926 সালে জন্মে, মাত্র আপনারা জানেন যে 1947 সালে মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান, এবং প্রায় বিনা চিকিৎসায়। মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে প্রায় বিনা চিকিৎসায় মারা যান। এবং বিনা চিকিৎসায় মারা যান, বা এরকম তো অনেক মানুষই মারা গেছে, দারিদ্র্যের কারণে হোক বা অসচেতনতার কারণে। মানুষ ডায়রিয়া হয়েও মারা গেছে। আমি নাকি ছোটবেলায় ডায়রিয়া হয়ে প্রায় মরতে বসেছিলাম, মানে মরাই। তো যাই হোক, সৃষ্টিকর্তার ইচ্ছায়, মহান রাব্বুল আলামিনের ইচ্ছে বেঁচে আছে আর কি। তো একসময় ডায়রিয়া হয়ে মানুষ গ্রামের পর গ্রাম মারা যেত, শুধু ডায়রিয়া হয়ে, কলেরা হয়ে মারা যেত, যক্ষা হয়ে মারা যেত, জ্বর হয়ে মানুষ মারা যেত। তো দুঃখটা সেখানে নয়, দুঃখটা হচ্ছে ভাবেন যে মাত্র 21 বছর। আপনারা আমার ব্যাচে যারা পড়েন, আমার বয়স বাদ দেন, আমার ব্যাচে যারা পড়েন, ম্যাক্সিমামের বয়স 21-এর চেয়ে বেশি। আপনারা যারা আমার এই ব্যাচে জবের জন্য বলছেন, 2-4 জন একটু নিচেও থাকতে পারেন, 2-4 জন হয়তো একটু কমও থাকতেও পারেন। বাচ্চা পোলাপান 2-4টা আমার কোচিংয়ে ভর্তি আছে, আমি জানি, নানান কারণে, অ্যাডমিশন বা অন্যান্য ফার্স্ট ইয়ার টাস্ট ইয়ার, আমাকে ব্যক্তিগত ভালোবাসার কারণে কিংবা আমার প্রতি তাদের ইয়ের কারণে। হ্যাঁ, তো কিন্তু ম্যাক্সিমামেরই বয়স কিন্তু 21-এর চেয়ে বেশি। আপনি ভাবেন তো যে আপনার জীবনে অর্জন বলে কোনো কিছু আছে? এই 21 বছর যে আপনার 22, 23, 24, 25 বছর বয়স, জীবনে কি পেয়েছেন, কি করেছেন? ভালো পড়াশোনা করেছেন? না। ভালো খেলাধুলা করেছেন? না। ভালো গান বাজনা করেছেন? না। ভালো নামাজ কালাম পড়েছেন? না। 10-12টা মেয়ে পটায়ে প্রেম করেছেন? না। তে করেছেন কি? আপনার তো কচু গাছ খুঁজে বললাম না, আর শেষ আবার আত্মহত্যার প্ররোচনায় আমার নামে মামলা হয়ে যাবে, তাই না? জি। তো এখন ভাবেন যে অথচ এই 21 বছর বয়সে এই কবির কবিতা পড়ে আমি রীতিমতো স্তব্ধ হয়ে যাই। এই 20 বছর 9 মাস বয়সে এই কবির কবিতা পড়ে আমি রীতিমতো স্তব্ধ হয়ে যাই, আমি বাকরুদ্ধ হয়ে যাই যে একজন 20, 19, 21, 18, 17 বছর বয়সের এই মানুষ কেমন করে এই কবিতা লিখেছে, কেমনে সম্ভব, কিভাবে সম্ভব। এবং আপনাদের বলি, তার যে কাব্যগ্রন্থগুলি সবই মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। জীবিত অবস্থায় এই কবির কোনো কাব্য প্রকাশিত হয়নি। জীবিত অবস্থায় এই কবির কোনো কাব্য, বেঁচে থাকা অবস্থায় একটি কাব্য তার প্রকাশিত হয়নি। সকল কাব্যই প্রকাশিত হয়েছে কি মৃত্যুর পরে। এবং কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। পড়বো একটা নমুনা পড়ি আপনাদের। জি, পড়বেন। আমি এই যে বইয়ে দিয়েছি, আমি ইচ্ছা করেই কিন্তু এই বইয়ে এই সুকান্তের কিছু কবিতা দিয়েছি, যে রবীন্দ্রনাথের কবিতা দিয়েছি। যারা হয়তো বই পুস্তক কিনে পড়েন না, রবীন্দ্রনাথ কবিতার বই কিনে পড়েন না, নজরুল, আমি ইচ্ছা করে নজরুলের কিছু ভালো কবিতা, রবীন্দ্রনাথের কিছু ভালো কবিতা, তাই না, জসীমউদ্দিনের কিছু ভালো কবিতা, সুকান্তের কিছু ভালো কবিতা, এবং প্রত্যেকটি কবিতা পড়ে আমি স্তব্ধ হই যে কেমনে সম্ভব একজন 18 বছর বয়সের মানুষ 19 বছর কি বলছে, কি বোধশক্তি বলেন। আমি তো 18 বছর বয়সে ভালো মতো প্যান্ট পরাই বুঝি নাই।
একটা ছবি আছে আমার, ওই 9-10-এ পড়ি, এই বোতাম খোলা, প্যানের বোতাম খোলা, বোতাম খোলা খোলা, কি করবো আর। 7-8-এ পড়ি, বড় বোন, আমার বড় বোন আর ছোট বোনের মাঝখানে দাঁড়িয়ে আছি, পরে ছবিতে দেখি প্যানের বোতাম খোলা, মানে ওই বয়সে প্যানের বোতামই লাগানো শিখি নাই। 17-18 বছর বয়সে মনে আছে, কলেজে যখন পড়ি ফার্স্ট ইয়ারে কিছুই বুঝতাম না। অথচ এই কবি, যে দেখেন, আমি দুটো লাইন আপনাদের বই থেকে পড়ে শোনাই। বলছে, কোনটা যে পড়বো, সবগুলি কবিতাই আমার খুব প্রিয়, বুঝতে পারছেন। শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার, তারপর বহু যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার, মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আমার মনে হয় আপনারা বোঝেননি, যদি বুঝতেন তাহলে আমার মতো আপনারা আপ্লুত হতেন। কারণ এই কবিতা, ওই যে বললাম যে 18, 19, 20 বছর বয়সে সুকান্ত যা লিখেছে, আপনি 25 বছর বয়সে বোঝার সক্ষমতা, লেখার না বোঝার সক্ষমতাও কি আপনার নাই। বুঝতে পেরেছেন যে এই যে মজুদ্দার বা চোরা কারবারি, এদের যখন কি ভবিষ্যতে অনেক দিন পরে যখন এদের হাড়গোড় খুঁজে পাওয়া যাবে মাটির তলে, মানুষের সাথে এদের কি, এদের মানে হাড়ের অমিল দেখা যাবে। কারণ মজুদ্দার চোরাকার মানুষ ছিল কিনা, মানুষের কঙ্কালের সাথে এদের কঙ্কালের কি ভিন্নতা থাকবে। আর যে কবিতাটি আপনাদের অনেকেরই প্রিয়, অনেকে হয়তো এই কবিতাটি পরীক্ষায় আসে, জি, হে মহাজীবন আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই স্নিগ্ধ কবিতার, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ওই যে রবীন্দ্র বিরোধী যে কথাটি এই রেশ ধরে বলছি, রবীন্দ্র বিরোধী, রবীন্দ্রনাথ বলছে, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। ইংরেজ কবি বলেছে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। রবীন্দ্রনাথ বলছে, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, এ মরণ স্বর্গ সমান। হুমায়ুন আহমেদ সাহেব বলছে, ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চান্নি পশর রাইতে যেন আমার মরণ হয়। সুকান্ত বলছে যে ধুর, ফেলে দাও তোমার চাঁদ, চাঁদে আমার কাজ কি? চাঁদ না হয়ে ওটা যদি রুটি হতো তবে তাকিয়ে থাকতাম, ক্ষুধা মিটত। চাঁদের দিকে তাকিয়ে আমার লাভ কি? রবীন্দ্রনাথ বলল, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, এ মরণ স্বর্গ সমান। এত সুন্দর চাঁদ, এ চাঁদ দেখে মনে হয় মরে যায়, মরেও শান্তি। এত সুন্দর চাঁদ দেখার পর বেঁচে থেকে লাভ কি? মরাতেই শান্তি। যেহেতু পেটে খাবার ছিল, পেটে যখন খাবার থাকবে, পরনে পোশাক থাকবে, সোনার চামচ মুখে দিয়ে জন্মাবেন, তখন চাঁদ ভালো লাগবে, ফুল ভালো লাগবে, নদী ভালো লাগবে। 4 দিন যদি না খেয়ে রাখা যায়, 4 দিন, জি, চাঁদ, তারা, জ্যোৎস্না, ফুল বাগান, ডার্লিং, কিছু ভালো লাগবে না। কি চাই?
সরা তোর আলেয়া ভাট, সরা এখান থেকে। 4 দিন না খেতে দিয়ে আলেয়া ভাটকে দিবে, আর একটা ছেঁড়া পোড়া রুটি দিবে। জুয়েল কিবরিয়া কোনটা নিবে? 4 দিন না খেতে দিয়ে 4 দিন পরে আলেয়া ভাট আর একটা ছেঁড়া পোড়া রুটি। জুয়েল কিবরিয়া কোনটা চাইবে জানেন? কোনটা? ছেঁড়া পোড়া রুটি চাইবে। সুকান্ত বললেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কবিতা তোমায় দিলাম ছুটি। কবিতার এই কাতুকুতু আর দরকার নেই। কি দরকার এখন? হ্যাঁ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বুঝতে পেরেছেন? প্রত্যেক রানার কি অসম্ভব সুন্দর কবিতা। রানার পড়বেন, অসম্ভব সুন্দর কবিতা, দেশলয়। আমি এখানেই দিয়েছি আপনাকে। আপনি যেহেতু সুকান্তের বই তো জীবনে কিনে পড়বেন না, চাকরির জন্য আমার বইটা যদি কেনেন, এই কবিতাগুলি পড়বেন আর চিন্তা করবেন যে 21 বছর বয়সে, 20 বছর বয়সে এ কোন মাল। এই মাল যদি রবীন্দ্রনাথের মতো 80 বছর বাঁচত, এই মাল, আমি খালি এইটুকুই চিন্তা করি, এই মাল যদি রবীন্দ্রনাথের মতো 80 বছর বাঁচত, তাহলে গোটা পৃথিবী তুস তুস করে তোলফাড় করে ফেলাতো। বুঝতে পেরেছেন? দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য বাংলা সাহিত্যের। অবশ্য সৌভাগ্য আপনাদের, জি সৌভাগ্য আপনাদের এই জন্য যে এই 21 বছরেই যা করেছে, এই লাইন মুখস্থ করা লাগতেছে, তাই না? সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সারখার তবু মাথা নোয়াবার নয়। মুখস্থ করা লাগছে। 80 বছর বাঁচলে এমন গালি দিতেন, যাক মরে গিয়ে বেচারা বাচ্চা, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। জি, আপনাদের গালি খেয়ে বেচারা ভূত হয়ে যেত। বুঝতে পারলেন? হ্যাঁ, বিশ্ব সাহিত্যের অনেক বড় কবি, বাংলা সাহিত্যের না, গোটা ওয়ার্ল্ডের, গোটা পৃথিবীর অন্যতম কবি হতে পারত যদি বাঁচত। তো যাই হোক, জি ওই যে আরো একটি লাইনের কথা বলছি, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আসবে না? জি, এগুলো কবিতায় আসবে। রানার কবিতা শুনতে চেয়েছেন একজন, রানার। জি ঠিক আছে, আমি তো না করতে পারি না, যেহেতু কমেন্টসটা চোখে পড়লো। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে আরো জোরে রানার দুর্বার দুর্জয়। রানার, গ্রামের রানার, সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাবে নতুন খবর অগ্রগতির মেলে। দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে দুর্দমহে রানার। অংশ বিশেষ পড়লাম, অনেক বড় কবিতা। যে একটি কবিতা আছে সিগারেট, পড়বেন সিগারেট। একটি কবিতা আছে দিয়াশালয়। জি, তো যাই হোক, আমি বলতে চাইলাম যে এই কবির লাইন, কিছু কিছু লাইন, তাই এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, কিংবা সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সারখার তবু মাথা নোয়াবার নয়, হয় ধান নয় প্রাণ। ঠিক আছে? হ্যাঁ, এবার রক্তে রঙিন ধান, খুব বিখ্যাত কবিতা। এখানে আরেকটি আছে, দুর্মর গান আছে। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ।
জল ও মাটিতে ভাঙনের বেগ আসে ভাঙনের বেগ। খুব বিদ্রোহী একটা কবিতা, আমার কণ্ঠে এখন আসবে না। জি, আমি দুটো লাইন পড়ার জন্য বললাম। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশেহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশেহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। কোন কবিতা? দুর্মর, কবিতার নাম দুর্মর, মনে রাখবেন। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্তে রঙিন ধান, দেখবে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। কি যে বাণী, কি যে কথা, কি যে ভাব! এটা যদি আপনাদের বুঝাইতে পারতাম শান্তি পাইতাম, কিন্তু দুর্ভাগ্য আপনাদের হয়তো সবাইকে আমি বোঝাতে পারছি না। জি, কারণ ভাব বোঝানো যায় না, ভাব এমন একটা জিনিস বোঝানো খুব মুশকিল। তো যাই হোক, জি, সুকান্ত ভট্টাচার্য, মৃত্যু 1947 সালে, জন্ম 1926 সালে। জি, মাতার নাম সুনীতি দেবী, মাতার নামটা সুনীতি দেবী লিখে নেন। পিতার নাম নিবারণ ভট্টাচার্য, দরকার নেই তবু লিখে নিতে পারবেন। পিতার নাম নিবারণ ভট্টাচার্য, নিবারণ ভট্টাচার্য, মাতার নাম সুনীতি দেবী। কাব্যগ্রন্থগুলির নামটা লিখে দিই। জি, পিতার নাম নিবারণ ভট্টাচার্য।